এবার পালা OnePlus 7T Proর। চারদিকে হৈ হৈ চলছে, আর এটা তো হওয়ারই, কারণ OnePlus আজকের দিনে যাই করে তাই নিয়েই চতুর্দিকে হৈ হৈ হয়। OnePlus টিভি কয়েকদিন আগে লঞ্চ করে গেল ইন্ডিয়াতে প্রথমবার, এখনও বিশ্বের কোনো দেশে পাওয়া যাচ্ছে না, সেটাও নিয়ে চারদিকে হৈ হৈ চলছে এবং আরও চলবে। OnePlus ক্রমশ একদম প্রিমিয়াম একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। তারা একদিন ছিল ফ্ল্যাগশিপ কিলার, আজকে তারা নিজেরাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। আজ তারা স্যামসাং, হুয়াওয়ে এইসব কোম্পানির কম্পিটিটার। কিন্তু সাফল্যের রাস্তায় সবসময় ফুল বেছানো থাকে না। ওয়ানপ্লাসের সাফল্যের রাস্তাটাও সবসময় ফুলে ঢাকা ছিল না। অনেক কন্ট্রোভার্সি এসছে, অনেক অন্ধকার দিক আছে। আজকে সেগুলো দু একটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, একটু শেয়ার করব। OnePlus 7T Pro নিয়ে গল্প তো অনেক হবে। আজকের মূল প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে পিট লাও ওপোর এমপ্লয়ি, তিনি OnePlus প্রতিষ্ঠা করেছিলেন। আমরা মোটামুটি সেই গল্পটা সবাই জানি। 2013 সালে তিনি ওপো থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে আর ভাইস প্রেসিডেন্টশিপ ভালো লাগছে না, একটা নতুন কোম্পানি নিজে খুলবো, নিজে বানাবো। তবে পিট লাওকে স্যালুট না করে উপায় নেই, কারণ তিনি OnePlusকে ক্রমশ একটা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে সারা পৃথিবী তাকে সম্মান করছে। 18টা দেশে, পৃথিবীর অন্তত 18টা দেশে OnePlusের ফোন এই মুহূর্তে বিক্রি হচ্ছে এবং OnePlusের এমপ্লয়ি সংখ্যা মাত্র 800 জন। পিট লাও যখন ওপো ছেড়ে OnePlusে চলে আসলেন, তখন তার সাথে মাত্র 5 জন এমপ্লয়ি ছিলেন এবং কোনো অফিস ছিল না। তারা একটা রেস্টুরেন্ট বা কফি শপে বসে OnePlus পরিচালনা করা শুরু করেছিলেন এবং তাদের সুবিধা ছিল ঠিক রিয়েলমির মতোই। রিয়েলমি আজকে যেভাবে কাজ করছে বাজেট সেগমেন্টে, OnePlus সেদিন কাজ করছিল ঠিক একই রকমভাবে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে। তারা ওপর পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার করছিল। তারা প্রথম যখন আসলো, তারা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলো, সেটা হচ্ছে ইনভিটেশনের কনসেপ্ট। মানে কারুর রেফারেন্স নিয়ে, কারুর ইনভিটেশন নিয়ে আপনাকে OnePlusের ফোন বুক করতে হবে। OnePlus কোম্পানি সেই ফোনটা তারপর বানিয়ে আপনার কাছে পাঠাবে। এইভাবে আমেরিকাতে যাত্রা শুরু করেছিল OnePlus কোম্পানি। তাদের প্রথম ফোনটা 2014 সালে লঞ্চ করেছিল এবং লঞ্চ করার পর তারা দেখলো যে ইন্ডিয়াতে তাদের ফোনের ব্যাপারে ভীষণ সাড়া পড়ে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি ইন্ডিয়াতে OnePlus $1000 কোটি খরচ করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। কিন্তু OnePlusের প্রথম ফোন তো মোটামুটি সাকসেসফুল হয়েছিল, কিন্তু OnePlusের দ্বিতীয় ফোন, তারা যখন OnePlus 2 নিয়ে ইন্ডিয়াতে আসলো 2015 সালের শুরুতেই, তখন দেখা গেল গন্ডগোল। কারণ OnePlusের ফোনগুলো সেই সময় কাইনোজেন মোড, মানে এই মোডের উপর চলতো। তাদের ইউজার ইন্টারফেস এটাই ছিল এবং তাদের সাথে, সেই কোম্পানির সাথে তাদের যে টাই আপ ছিল, সেই কোম্পানি আবার ইন্ডিয়াতে মাইক্রোম্যাক্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিল যে আর কেউ তাদের ওই কাইনোজেন মোড ইউজ করতে পারবে না। কাইনোজেন মোড নিয়ে একটা বিতর্ক হলো, কোর্ট কছারি অবধি জিনিসটা গড়ালো এবং শেষ অবধি OnePlus তার জন্য নিয়ে আসলো তাদের নতুন ইউজার ইন্টারফেস, অক্সিজেন ইউজার ইন্টারফেস। এই অক্সিজেন ওএস, এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে তারপর কিংবদন্তি হয়ে গেছে। যে কোনো ডেভেলপার, যে কোনো যারা সত্যিকারের টেকনিক্যাল কাজকর্ম করেন, টেকসাভি লোকজন, তারা কিন্তু এক কথায় সবার আগে অক্সিজেন ইউআইটাকে বেছে নেন। সেটা প্রায় স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং দেয়, অথচ ফিচার দেয় আরও অনেক বেশি। এবং শুধু ইউআই নিয়ে বিতর্ক নয়, এই OnePlus 2 ফোনটা ব্যর্থ হলো তার কারণ OnePlus 2 ফোনটা প্রচণ্ড গরম হয়ে যেত, ছিল খুব ভারী এবং OnePlus 2 তার মধ্যে তাদের সিরিজের যত ফোন আছে তার থেকে বোধহয় সব থেকে কম আপডেট পায়। OnePlus এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তাদের পরের ফোন নিয়ে আসলো OnePlus X এবং সেই ফোনটাও শোচনীয়ভাবে ব্যর্থ হলো ইন্ডিয়ার মাটিতে, বা সারা বিশ্বেও মোটামুটি। কিন্তু এরপর OnePlusের যাত্রাপথটা পাল্টে গেল। OnePlus 3 এই ফোনটা থেকে OnePlus সত্যিকারের একটা জনপ্রিয় ব্র্যান্ড এবং তারা সারা পৃথিবীতে একটা রেসপেক্ট করার মতো সম্মানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। তারপর তারা বছরে যেখানে একটা ফোন বার করছিল, তারা সেখানে OnePlus 3 এর পর OnePlus 3T এই ফোনটা বার করলো। বছরে দুটো ফোন তারা ঠিক করলো, তারা শুধু কোয়ালিটির দিকে নজর দেবে, কোয়ান্টিটির দিকে নয়। পরিমাণ যাই হোক না কেন, একটা দুটো ফোন রিলিজ করব। OnePlus তাদের এতদিনের যাত্রাপথে আজ অব্দি মোট বোধহয় 14টা ফোন রিলিজ করেছে। তাহলেই বুঝতে পারছেন, সেখানে রিয়েলমি 1.5 বছরে 14টা ফোন রিলিজ করে ফেলেছে। তাহলে দুজনের তফাৎ এখানেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়। এবার আসি OnePlusের কিছু বিতর্কিত কথায়। OnePlus যখন OnePlus 5 ফোনটা লঞ্চ করেছিল, সেখানে প্রথমবার তারা দিয়েছিল ডুয়েল ক্যামেরা এবং যার মধ্যে একটা ক্যামেরা ছিল টেলিফটো লেন্স এবং তারা দাবি করেছিল যে সেই ক্যামেরাতে নাকি আছে 2x অপটিক্যাল জুম। কিন্তু বাস্তব জীবনে দেখা গেল সেখানে 2x অপটিক্যাল জুম নেই, সেখানে পাওয়া যাচ্ছে 1.6x অপটিক্যাল জুম। আর বাকি 0.4x যে অপটিক্যাল জুম, সেটা তারা ডিজিটালি ক্রপ করে দিচ্ছে ছবিকে। OnePlusের এই ব্যাপারটা নিয়ে সেই সময় বহু বিতর্ক হয়েছিল। আমরা ছোট ছোট কোম্পানিকে নিয়ে বলি, OnePlusের মতো এত বড় কোম্পানি, প্রিমিয়াম কোম্পানি, তারাও এরকম স্পেসিফিকেশনস নিয়ে, সংখ্যা নিয়ে আমাদের সাথে চিটিং করে। এখন আপনি যদি মনে করেন সেটা অনেকদিন পুরনো কথা, তাহলে আজকে আপনাকে আজকের দিনের উদাহরণ দিই। OnePlus 7 Pro এই বছর রিলিজ করা ফোন, এই কদিন আগে বেরিয়েছিল। সেই ফোনটাতে তারা দাবি করেছিল তারা দিচ্ছে 3x অপটিক্যাল জুম।
কিন্তু আমরা বাস্তবে পেলাম কি? বাস্তবে পেলাম আমরা 2.4x অপটিক্যাল জুম এবং বাকি 0.6x সেটা ওই ডিজিটালি ক্রপ করে দেওয়া হয়েছে। আপনাকে আজকে আমি জানাতে চাই, আপনি যখন OnePlus 7 কেনেন, OnePlus 7 এর উদাহরণ নিয়ে আমরা এগোই, সেই ফোনটাতে আপনার যখন একটা স্ক্রিন রিপ্লেসমেন্ট করতে হয়, আপনি যখন OnePlus 7 ফোনটার স্ক্রিন খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, কোনো কারণে কিছু হয়েছে, আপনাকে স্ক্রিনটা যদি বদলাতে হয়, তার দাম যা পড়ে সেই দামে আপনি স্যামসাং গ্যালাক্সি M30s কিনে নিতে পারেন। তাহলে বুঝতে পারছেন OnePlus কতটা প্রিমিয়াম সেগমেন্টে চলে গেছে। এবং আরও আশ্চর্য কথা আপনি শুনলে চমকে উঠবেন যে আপনি যে এত দাম দিয়ে একটা স্ক্রিন রিপ্লেস করবেন, এই স্ক্রিনটার প্রোটেকশন কি দিচ্ছে ওয়ানপ্লাস সত্যিকারের অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেয়নি, কোনো রকম অ্যানাউন্স করেনি তাদের স্ক্রিনে গরিলা গ্লাস আছে নাকি কি আছে, থাকলেও সেটা কি। ওয়ানপ্লাসের এমপ্লয়িরা, কাস্টমার কেয়ার বলছে তারা এখানে OnePlus 7 এই দামি ফোনটাতে তারা দিচ্ছে গরিলা গ্লাস 3 বলে তারা মনে করে, তারাও শিওর নয়, তারা মনে করে সেখানে আছে গরিলা গ্লাস 3। তাহলে বুঝতে পারছেন ওয়ানপ্লাসের মতো কোম্পানি এত ভালো ভালো স্পেসিফিকেশন দিচ্ছে, তারপর তারা কোথায় কোথায় গিয়ে পয়সা বাঁচিয়ে দিচ্ছে এবং আমাদের পকেট কেটে দিচ্ছে। আমরা রিয়েলমি, রেডমি, ইনফিনিক্স এসব ছোটোখাটো কোম্পানিগুলোকে নিয়ে বলি, আমরা টেকনোর ফোনের স্পেসিফিকেশনে কোথায় গন্ডগোল আছে সেই নিয়ে আলোচনা করি। কিন্তু আপনাদের আমি সেই ভিডিওতে বলেছিলাম, টেকনোর স্পেসিফিকেশনসের যে গন্ডগোলের ভিডিও ছিল সেখানে বলেছিলাম যে বড় বড় কোম্পানিও এরকম করে। আজকে সেরকমই একটা ছোটোখাটো উদাহরণ দিলাম আপনাদের। আজকে ভিডিওতে এইটুকুই শেয়ার করা ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।